নমস্কার, নিউজ নয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে আসছি, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারত ও রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত থাকলে সে দেশেরই লাভ হবে বলে ইঙ্গিত দেন তিনি। বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজনৈতিক পালা বদলের পর সেখানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে, যার কারণে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধিও কমে গেছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিতে ভারত তথা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা হলেও মন্থর হয়েছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অস্থিরতা এখন যদি ওনাদের যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল সেটা তো এখন সাংঘাতিকভাবে ড্রপ করেছে। তবে একই সঙ্গে তিনি জানান, ভারত ও রাজ্যের সঙ্গে আগের মতো মজবুত সম্পর্ক হলে আখেরে বাংলাদেশেরই লাভ হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের দিক নির্দেশে রাজ্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ সমস্যা নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদের গোচরে আনা হয়েছে বলে জানান তিনি। রাজ্যের সীমান্তকে সুরক্ষিত রাখতে পুলিশ ও বিএসএফ কড়া নজরদারি করছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান। সাথে যদি ওনাদের রিলেশন ভালো থাকে তাহলে ওনাদের উন্নয়ন হবে, আমি সেটা মনে করি। কাজে ওয়েট করতে হবে কটা দিন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের বিষয়টিও ভারত বাংলার সম্পর্কে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মুখ্যমন্ত্রী জানান। সেগুলো যখন দেখা যাবে যে যে কথাগুলো আমাদের দেশ থেকে বলা হচ্ছে সেগুলো যদি ওনারা শুনেন এবং তার আগামী দিনে দেশ তথা রাজ্যের সঙ্গে বাংলাদেশের মজবুত সম্পর্ক উভয় পক্ষকেই সমান লাভবান করবে বলে অভিমত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের বাইরে বাইকে নিয়ন্ত্রণহীন গতির শিকার হলেন এনআইটি আগরতলার এলামনায় সদস্য পিনাকি দে। বাইক চাপায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। পিনাকিদের অকালে মৃত্যুর ন্যায় বিচার চেয়ে মুম্বাই পুলিশ কমিশনারের দ্বারস্থ হল এনআইটি আগরতলা এলামনায়। নাবালকের হাতে বাইক এবং নিয়ন্ত্রণহীন গতি, ফলে যা হবার হলো তাই। মুম্বাইয়ের স্যার H.N. রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে বাইক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হলো এনআইটি আগরতলার এলামনাই সদস্য 59 বছর বয়সী পিনাকি দেকে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের বাইরে অপেক্ষমান পিনাকি দেকে সজোরে আঘাত করে নিয়ন্ত্রণহীন গতির একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটর বাইকে, যার চালক ছিল একজন নাবালক। পিনাকি দের স্ত্রী রিমা দে বর্তমানে রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। পিনাকি দেকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় 16 বছর বয়সী ওই নাবালক। মঙ্গলবার সন্ধ্যা 8টা নাগাদ এই ঘটনায় মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় পিনাকিদের। তাৎক্ষণিকভাবে তাঁর অস্ত্রোপচার হলেও হয়নি শেষ রক্ষা। প্রচুর রক্তক্ষরণে জীবনযুদ্ধে অকালে হেরে গেলেন পিনাকি দে। এদিকে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 281, 125B এবং মোটর যান আইনের ধারা 180-র অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ডিবি মার্গ পুলিশ থানা কর্তৃপক্ষ। অভিযুক্ত নাবালককে চিহ্নিত করার পাশাপাশি মোটর বাইকের প্রকৃত মালিক হেমন্ত গোমানিকে এই মামলায় সহ অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সামগ্রিক বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এবং ন্যায় বিচার দাবি করেছে এনআইটি আগরতলা এলামনাই। দুর্ঘটনায় জড়িত নাবালককে জবাবদিহি করা এবং তার মানসিক এবং শারীরিক বয়স একজন পেশাদার অনুশীলনকারী মনোবিজ্ঞানীর দ্বারা নির্ধারণ করার দাবি করেছে এনআইটি আগরতলা এলামনাই। একই সাথে অভিযুক্ত নাবালককে উপযুক্ত আইনি পরিণতির মুখোমুখি করা এবং বেআইনি কর্মের অনুমতি দেওয়ার জন্য তার অভিভাবককেও জবাবদিহি করতে বাধ্য করার দাবি জানিয়েছে এনআইটি আগরতলা এলামনাই। সুনির্দিষ্ট এই দাবিগুলিকে পদক্ষেপের একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করার দাবিও জানিয়েছে এনআইটি আগরতলা এলামনাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে আয়ুর্বেদিক কলেজ স্থাপনের জন্য রবি শঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার 9ম আয়ুর্বেদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন তিনি।
রাজা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক হাসপাতাল স্থাপনের জন্য উদ্যোগ জারি রয়েছে বলে মঙ্গলবার আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নবম জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিশঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এখানে আমরা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক কলেজ এখানে আমরা তৈরি করব। এর মধ্যে আমাকে কিরণ গীত্তেজি আমার সাথে কথা বলছিলেন যে বাইরের যারা এখানে রবিশঙ্কর যে ফাউন্ডেশন আছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। যদি চেষ্টা হবে, অনেক সময় অনেক জিনিস বললে হয়তো বা পরবর্তী সময় দেখা যায় সেটা মেটেরিয়ালাইজ হয় না, কিন্তু আমাদের চেষ্টা আছে এবং যখন চেষ্টা আছে সেটা হবে। এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে ডেন্টাল কলেজ। আপনারা সবাই জানেন যে ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। তো ওয়াই নট আয়ুর্বেদিক কলেজ এবং হোমিওপ্যাথিক কলেজ, এবং সেটা আমরা করব। এবং একটু আমাকে যা উনি বললেন যে ওনারা বলছেন যে ওনাদের পক্ষে সম্ভব, গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু হবে তা না, যারা প্রাইভেট ইনভেস্টররা আছেন, যারা ফিলান্থ্রপিক এই ধরনের ওয়ার্ক করেন, তাদের মাধ্যমে বড় বড় ইনস্টিটিউশন তাদের আছে, তো তাদের ক্রেডেনশিয়াল দেখে নিশ্চয়ই ওনাদেরকে বলব। রাজ্যে একটি মেডিকেল হাব গঠন করার জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই ক্ষেত্রে চিকিৎসকদের রেফার করার মানসিক প্রবণতা বন্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। যেটা বলছি এখানে একটা হেলথ হাব করার জন্য, এবং যেহেতু আমাদের আর দুটো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে সুপার স্পেশালিটির একটা হসপিটাল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। প্রায়শ আমরা দেখি যে অনেক লোক বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, আর একটা মাইন্ডসেট হয়ে গেছে বহু লোকের, বহুদিনের এটা সমস্যা যে কথায় কথায় বাইরে যাওয়ার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে আছে। যে চিকিৎসা আমাদের এখানেই হয়, আমি বারবার বলছি পিএসসিতে যে ডাক্তারবাবু আছেন, অনেক সময় দেখা যায় যখন পেশেন্ট বা পেশেন্ট পার্টি পেশেন্ট যায় যখন, তো ধরে নেয় যে পিএসসির যে ডাক্তার দেখা যায় সে হয়তো ভালো চিকিৎসা করবে না, তাকে তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাতে হবে, সাব ডিভিশনাল হসপিটালে পাঠাতে হবে। অথচ সেই ডাক্তারবাবু কিন্তু একই কলেজ থেকে পাশ করা এবং ওনার যে জ্ঞান আছে যথেষ্ট, সেই ট্রিটমেন্ট করতে পারে। একটা মানসিক একটা মেন্টাল সেট আপ, সেটাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরও কিন্তু চেষ্টা থাকবে। এবং কথায় কথায় যে না এখানে হবে না, এই হবে নার কথাটার থেকে দূরে থাকতে হবে। হবে, কেন হবে না? এই চিকিৎসা এখানে সম্ভব। প্রয়োজনে এটা যা দরকার, যা ইনফ্রাস্ট্রাকচারের দরকার, কনজিউমেবল আইটেমের দরকার, যাই দরকার লাগবে আমাদের কাছে আনলে আমরা সেটা বলবো। রাজ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গঠনের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছেন রাজ্য সরকার। রয়েছে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগও। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা একান্ত প্রয়োজন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় পর্যায়ে যেখানে গড়ে প্রতি 900 মানুষের জন্য চিকিৎসক গড়ে একজন, সেখানে ত্রিপুরা এর গড় হলো প্রতি 3153 জনের জন্য একজন চিকিৎসক। স্বাভাবিক কারণেই এই বিষয়টিতে পদক্ষেপ নেবার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতি বছরের মতো এই বছরও জাঁকজমকভাবে সঙ্গে শ্যামা পুজোর আয়োজন করেছে আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। পুজোকে কেন্দ্র করে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। এই নিয়ে 7ম বর্ষে পদার্পণ করল আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শ্যামা পুজো। উৎসাহ উদ্দীপনার সঙ্গে শ্যামা পুজোর আয়োজন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুজোয় প্রচুর মানুষের সমাগম হয়। সাংবাদিক সম্মেলনে শ্যামা পুজোর বিস্তারিত অনুষ্ঠান সূচি তুলে ধরেন পুজো কমিটির সহসভাপতি মদন ঘোষ। তাছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক রূপক দেবনাথ সহ অ্যাসোসিয়েশনের সদস্য সন্তু ঘোষ, মান্না পাল, ঝন্টু সরকার সহ অন্যান্য সদস্যরা। পুজোর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে পুজো কমিটির সহসভাপতি মদন ঘোষ জানান, 30শে অক্টোবর পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হবে, সেই সাথে থাকবে লোকসঙ্গীতের অনুষ্ঠান। 31শে অক্টোবর শ্যামা পুজো অনুষ্ঠিত হবে, সেই সাথে থাকবে প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 1 নভেম্বর থাকবে সঙ্গীতানুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীরা। 2রা নভেম্বর থাকবে ডিজে নাইট এবং 3রা নভেম্বর মায়ের নিরঞ্জন। ওই দিন থাকবে বাহারি আলোর শোভাযাত্রা এবং ভাংড়া। আমাদের মায়ের অস্থায়ী মন্দিরে দ্বার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয়।
পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবছর আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পুজোর থিম হচ্ছে পল্লী বাংলার শ্যামামা। প্যান্ডেল তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা এবং আলোকসজ্জায় থাকবে স্থানীয় প্রতিমা ডেকোরেটর। সেই সাথে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপ প্রদান করছেন স্থানীয় মৃৎশিল্পী আবু পাল। তারপর দিন আমরা একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম করব। বিগত বছরগুলোর ন্যায় এবছরও পুজোকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন উদ্যোক্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জল সরবরাহকারী লাইনের ত্রুটির কারণে গতকাল থেকে আগরতলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলের সংকট। সংকটের সমাধানে গতকাল থেকেই কাজ শুরু করেছেন পূর্ত দপ্তরের কর্মীরা। আজকের মধ্যেই লাইন মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অলোক গুহ। মূলত শহরের রামনগর, কৃষ্ণনগর, অফিস কোয়ার্টার লেন, শিশু বিহার স্কুল সংলগ্ন সহ বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায় জলের সংকট। মিলন সংঘ এলাকায় জলের লাইনে লিকেজের কারণে শহরে এসব এলাকার জল সরবরাহকারী ওভারহেড ট্যাঙ্কের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়ে এই সমস্যা দেখা দেয় বলে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের মতামত। মেজর একটা প্রবলেম হয়ে গেছে, তো স্যার তখন তৎক্ষণাৎ আমরা কাজ গতকালকেই শুরু করছি। কালকে সকাল 7টা থেকে কাজ শুরু হয়েছে কন্টিনিউ। জম্মু কাশ্মীরের আখনুরে জঙ্গি দমন অভিযানে গিয়ে মৃত্যু হল সেনা কুকুর ফ্যান্টমের। প্রিয় সাথীকে হারিয়ে গভীর শোক বার্তা দিয়েছে সেনার 16 কোর। সেনা সূত্রে খবর, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছিল। গুলি ছুটতে ছুটতে যখন তারা জঙ্গিদের তাড়া করছিল, সেই অভিযানের একেবারে সামনের সারিতে ছিল ফ্যান্টম। আচমকাই জঙ্গিদের একটি গুলি ফ্যান্টমের শরীর ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফ্যান্টমের। বেলজিয়াম মেলেনিয়াস প্রজাতির এই কুকুর বহু জঙ্গি দমন অভিযানে সেনার সঙ্গী ছিল। বেশ কয়েকটি বিপজ্জনক অভিযানে সঙ্গী ছিল সাহসী কুকুর ফ্যান্টম। প্রিয় সাথীকে হারিয়ে গভীর শোক বার্তা দিয়ে সেনার 16 কোর জানিয়েছে হোয়াইট নাইট কোর এক গুরুত্বপূর্ণ সদস্যকে হারালো। ফ্যান্টম অত্যন্ত সাহসী এবং সত্যিকারের নায়ক ছিল বলে বার্তা দিয়েছে ভারতীয় সেনার এই ইউনিট। উল্লেখ্য, সোমবার সকাল থেকে চলা জঙ্গি দমন অভিযানে মঙ্গলবারেও 2 জঙ্গিকে খতম করেছে সেনা। সেনার অভিযানে মারা গিয়েছে 3 জঙ্গি। 4 বছর বয়স হয়েছিল ফ্যান্টমের। 2020 সালের 25 মে তার জন্ম। সেনার K9 ইউনিটের হয়েও কাজ করেছে ফ্যান্টম। সেখানে অ্যাসল্ট ডগ হিসেবেই তাকে মনোনীত করা হয়েছে। তারপর জঙ্গি দমন অভিযানে বহুবার সেনার সাথী থেকেছে ফ্যান্টম। জঙ্গি দমনে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করে প্রশিক্ষিত সেনা কুকুররা। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে বীরের মতো কর্তব্য পালন করে সেনার প্রশিক্ষিত কুকুররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহর আগরতলা দৈনন্দিন ট্রাফিক জ্যামের চিত্রটি বরাবর একই। শহরে মোটর স্ট্যান্ড এলাকায় চারিদিকে শুধু শব্দ ও পরিবেশ দূষণকারী গাড়ির ধোঁয়া ও হর্নের আওয়াজে প্রাণ উষ্টাকুত অবস্থা। ট্রাফিক পুলিশ বাবুদের কখনো দেখা যায় নিজেদের পকেট ভারী করতে ফাইন নিয়ে ব্যস্ত, কিন্তু ট্রাফিক জ্যাম সরাতে কার্যকরী ভূমিকা যার সেই ট্রাফিক পুলিশকে দেখা যায় মোবাইল বিনোদনে ব্যস্ত। শহর এলাকার গাড়ির হর্নের আওয়াজ ও ধোঁয়ায় দুদণ্ড দাঁড়িয়ে থাকা যেখানে কষ্টকর, সেখানে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করাটা সাধারণের পক্ষে খুবই কষ্টসাধ্য। ট্রাফিক আর বড়বাবুদের দেখা যায় নিজেদের পকেট ভারী করতে ফাইন কাটায় ব্যস্ত। এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণে তখন কোনো ট্রাফিক পুলিশের দেখা পাওয়া বড়ই দুষ্কর। এমনটাই অভিযোগ করলেন শহরের জ্যামে আটকে থাকা যাত্রী ও অটো চালকরা। মানে ট্রাফিক সেভিক পাইছেন নি? নাই। কোন জায়গাটা? মানে ট্রাফিক কি পাওয়া যায় না এখানে? একদম পাওয়া যায় না, একদম কম। তো কেমন জাম থাকে? প্রচুর জাম থাকে। এদিকে শহরের রাস্তায় যেখানে মানুষের তুলনায় যানবাহন বেশি দেখা যায়, সেখানে যানবাহনকে নিয়ন্ত্রণ করতে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক কন্ট্রোল রুম চালু আছে, আর সেগুলি নিয়ন্ত্রণে প্রচুর ট্রাফিক পুলিশও মোতায়েন করা আছে। কিন্তু বাস্তব চিত্রটা একটু অন্যরকম। শহর আগরতলার কেন্দ্রবিন্দু মোটর স্ট্যান্ড এলাকার ট্রাফিক পুলিশকে একটু অন্য ভূমিকায় দেখা গেল। ট্রাফিক পুলিশকে দেখা গেল সেই ট্রাফিক কন্ট্রোল রুমে ঢুকে মোবাইলে বিনোদনে ব্যস্ত। এই চিত্রটি ক্যামেরাবন্দি করতে সাংবাদিককে এগিয়ে যেতে দেখে ট্রাফিক পুলিশ বাবু তড়িঘড়ি নিজের কর্মব্যস্ততা দেখাতে শুরু করলেন। আচ্ছা, এদিকে তো দেখা যাইতেছে পুরো তুমি আগে দেখতেছি মোবাইল টিপতেছো।
তো তোমার ডিউটি কিটা জামরা ঠিক করা, কিন্তু তুমি তো দেখলাম ছায়ের ভিতরে বসে আছো। শহর আগরতলার দৈনন্দিন চিত্র যদি এমন হয় তবে ভবিষ্যতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট দফতরকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো নানা খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। এসএসজি গ্রুপের সাফল্যের চিত্র উঠে এলো উদয়পুর থেকে। মোমবাতি তৈরির কারখানা স্থাপন করে আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর ক্ষুদ্র উদ্যোগী সোমা দাস। হাতে গোনা আর মাত্র দুদিন বাকি, তারপরেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি। বাহারি রঙের আলো সেজে উঠবে গোটা দেশ, বাদ যাবে না রাজ্য। ব্যতিক্রমী হবে না মন্দির নগরী উদয়পুর। উদয়পুরের বিভিন্ন মোমবাতি কারখানাগুলিতে চলছে মোমবাতি বানানোর চরম ব্যস্ততা। টেপানি আরডি ব্লকের অন্তর্গত এসএসজি গ্রুপের মাধ্যমে সোমা দাসের মোমবাতি কারখানায় দেখা গেল চরম ব্যস্ততা। শ্রমিক থেকে মালিক সবাই ব্যস্ত মোমবাতি বানানো এবং প্যাকেটিং করে বাজারজাত করার জন্য। দীপাবলি উৎসবে সঠিক সময়ে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মোমবাতি যোগান দিতে দিন রাত খেটে চলেছেন সবাই। সোমা দাস জানান, এসএসজি গ্রুপের মাধ্যমে তিনি ট্রেনিং নিয়ে এসে মোমবাতি বানানোর কাজ শুরু করেছেন। বর্তমানে চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নতুন মেশিন এনে আরও বেশি করে মোমবাতি তৈরি করে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। কারখানায় তৈরি মোমবাতি সারা বছর গোমতী জেলার বিভিন্ন বাজারগুলিতে বিক্রি হয়। চাহিদাও খুব বেশি বলে জানিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা সোমা দাস। মোমের ট্রেনিং করেছি 15 দিনের। 15 দিন পরে আমি সেই শুরু করেছি আমি মেশিন কিনে ওই 15 দিন পরের থেকে বিজনেস শুরু হয়েছে। এখন 2-2.5 বছর হয়ে গেছে, আমি ভালোই বিজনেস করতে পারছি। মোমবাতি বানানোর সঙ্গে মাটি তৈরির প্রদীপ বিক্রিও করেন তিনি। বাজারজাত করেন ক্ষুদ্র উদ্যোগী সোমা দাস। নিজস্ব উদ্যোগ আর পরিশ্রমের ফলে আজ অনেকটাই স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা। তার কারখানায় কাজ করে সংসার চালান বেশ কয়েকজন শ্রমিক। আমার কাছে খুব ভালো লাগছে। আর এই বিশেষ করে আমি এই দীপাবলি লক্ষ্মী পূজা উপলক্ষে অনেক মোম বিক্রি করেছি। বিক্রি করে আমার খুব আনন্দ পেয়েছি। আমার কাছে ভালো লাগে নিজে কিছু করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। রাজ্য সরকারের ঘোষিত স্বনির্ভরতার নীতিকে মাথায় রেখে সাফল্যের মুখ দেখছেন এই মহিলা ক্ষুদ্র উদ্যোগী। উদয়পুর থেকে প্রসঞ্জিৎ দের, নিউজ নাও। 2025 সালের সচিত্র ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ভোটার তালিকা সংশোধনীর কাজ চলবে 28 নভেম্বর পর্যন্ত। 2025 সালের 1 জানুয়ারিকে ভিত্তি বর্ষ ধরে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করার জন্য পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। 2025 সালের সচিত্র ভোটার তালিকা সংশোধনীর কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। ভোটার তালিকা সংশোধনীর কাজ চলবে 28 নভেম্বর পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনীর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনীর কাজ করবেন বুথ লেভেল অফিসার এবং সুপারভাইজাররা। কিভাবে কত নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তুলতে হবে এবং সংযোজন, বিয়োজন কিংবা স্থানান্তর করতে হবে ইত্যাদি বিষয়গুলি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ত্রিপুরায় ভোটার
সংখ্যা হলো 28,56,925। তাদের মধ্যে 14,35,172 জন পুরুষ, 14,21,679 জন মহিলা এবং 74 জন হলেন তৃতীয় লিঙ্গের। বাধারঘাট বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছেন 62,723 জন এবং সবচেয়ে কম 38,974 জন ভোটার রয়েছেন সিমনা বিধানসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সপ্রমে শ্রীনগর সীমান্ত হাট বন্ধ রাখল বাংলাদেশ কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলাদেশের পূর্ব মধুগ্রাম এবং দক্ষিণ ত্রিপুরা জেলা শ্রীনগর বর্ডার হাট বন্ধ রাখার বিষয়ে একটি নোটিশ জারি করেছে বাংলাদেশের ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়। অনিবার্য কারণে শ্রীনগর বর্ডার হাট বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশের ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে। শ্রীনগর সীমান্ত হাট বন্ধ রাখার জন্য কমিটির চেয়ারম্যান, জেলা শাসক, পুলিশ সুপার, বিজিবির কমান্ডিং অফিসারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশের ফেনী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়। চোখ রাখছি খেলার খবরে। টিম ত্রিপুরার দুর্দান্ত পারফরমেন্সের কারণে রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে পয়েন্ট ভাগ করতে হলো গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে। 3 ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে টিম ত্রিপুরা। মঙ্গলবার রঞ্জি ট্রফির গ্রুপ এর তৃতীয় ম্যাচ ত্রিপুরার বিরুদ্ধে ড্র হওয়ায় 3 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই দলকে। এমবিবি কলেজ মাঠে ম্যাচের তৃতীয় দিনে 148 রানের প্রথম ইনিংসের লিড অনেকটাই স্বস্তিতে রেখেছিল মুম্বাইকে, কিন্তু ম্যাচের চতুর্থ তথা শেষ দিন 271 রানে যখন নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে মুম্বাই, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ত্রিপুরার 10 উইকেটে তুলে নেবার জন্য। খেলায় 50 ওভারেরও কম সময় বাকি থাকতে 272 রান তারা করে। ত্রিপুরার ওপেনার বিক্রম কুমার দাস এবং জীবনজ্যোত সিং 22 ওভার খেলে অপরাজিত থাকেন ক্রিজে। শেষ পর্যন্ত খেলা ড্র করার সপক্ষে রায় দেন দু দলের অধিনায়ক। देखिए अच्छा क्रिकेट खेले, ओवरऑल हमारी कोशिश यही थी कि मैच जीते। 4 दिन तक आखिरी सेशन तक कोशिश यही कर रहे थे, बट त्रिपुरा टीम भी अच्छा क्रिकेट खेले, अच्छा फाइट बैक किया उन्होंने, तो ओवरऑल बहुत अच्छा गेम रहा। तो मैं खुश हूँ हमारे टीम ने जो एफर्ट डाला है चारों दिन ग्राउंड पर, बैटिंग वाइज, बॉलिंग वाइज, इट वॉज अ वेरी गुड एफर्ट। जो 2-3 साल से त्रिपुरा क्रिकेट खेल रही है, जब मैं ऑपोजिशन से भी आता था, अभी कोई भी त्रिपुरा को ऐसे नहीं लेता कि यार नहीं अभी वो टीम नहीं है, अभी चेंज हो गया माइंडसेट। ये टीम अच्छा टीम है, तगड़ा टीम है। एग्जैक्टली, तो ये हम ऑपोजिशन को नहीं देखते, और ये मैच भी अच्छा क्लोज फाइट हुआ है। कुछ चीज़ें अपनी तरफ जाती तो हो सकता है डिफरेंट रिजल्ट होता, बट डेफिनेटली मैच बाय मैच देखेंगे। हर एक मैच में अच्छे पॉइंट्स लेने की कोशिश करेंगे और अच्छे स्पेस में है सारे। अनफॉर्चुनेटली पहला गेम वॉश आउट हो गया, लेकिन वो हमारे हाथ में नहीं है। जो कंट्रोल कर सकते हैं वही हम कंट्रोल करने की कोशिश करेंगे। विकेट भी मिल सकता है अच्छा, कभी नहीं भी मिलता है, तो जो भी मिलता है हम कोशिश करेंगे उसमें ही अच्छा क्रिकेट खेलने की। तो बस ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ ড্র করার কারণে রঞ্জি ট্রফির গ্রুপ এতে চতুর্থ স্থানে নেমে এলো মুম্বাই। এক্ষেত্রে 9 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এই গ্রুপে 3টি ম্যাচ খেলে সর্বোচ্চ 19 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে বড়োদরা। এই ক্ষেত্রে 11 পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। গ্রুপের বাকি দলগুলো হলো মহারাষ্ট্র, সার্ভিসেস, মেঘালয় এবং ওড়িশা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এমবিবি মাঠের ক্রিজ বোলারদের জন্য সহায়ক ছিল না, তবে ভালো ক্রিকেট খেলেছে ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা মুম্বাই ম্যাচ ড্র হবার পর এরকমটাই প্রতিক্রিয়া দিলেন মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানে। স্বাগতিক ত্রিপুরাকে ঘরের মাঠে পরাজিত করার স্বপ্ন মুম্বাই দলের। রঞ্জি ট্রফির শেষ দিন অর্থাৎ মঙ্গলবার ম্যাচ শেষ হবার পর অনেকটা হতাশ দেখা গেল মুম্বাই অধিনায়ক আজিঙ্কা রাহানকে। ত্রিপুরাকে হারিয়ে পুরো পয়েন্ট অর্জন না করতে পারার হতাশা ব্যক্ত না করলেও এমবিবি মাঠের ক্রিজ বোলারদের জন্য সহায়ক ছিল না বলে মন্তব্য করলেন মুম্বাই দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। তবে দল হিসেবে ত্রিপুরা ভালো ক্রিকেট খেলেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ऐसा था कि जहां बॉलर्स के लिए थोड़ा मुश्किल था विकेट निकालना, अगर आपको एक ब्रेक थ्रू मिलता तो फिर आसान हो रहा था, लेकिन बॉलर्स के पॉइंट ऑफ व्यू से मुश्किल था। अगर उन्होंने भी 5 विकेट जल्दी निकाले, बाद में उनको भी मुश्किल हुआ विकेट निकालने के लिए, तो बॉलर्स के लिए टेस्टिंग था ये विकेट। थोड़ा बहुत ज़्यादा एफर्ट करना पड़ रहा था। जैसे मैंने कहा शुरू से कि अच्छा गेम था, 4 दिन
तक गेम चला और आखिरी सेशन तक हमारी कोशिश यही थी कि हम मैच जीत सकते या नहीं जीत सकते, जीतने की कोशिश थी। क्रेडिट त्रिपुरा को भी देना चाहिए कि जिन्होंने अच्छा क्रिकेट खेला। और देखिए जब दूसरी टीम भी फाइट बैक करती है, अच्छा खेलते हैं तो आपको अच्छा लगता है कि जब आप वो फाइट बैक देखते हो। तो मैं खुश हूँ हमारी टीम के एफर्ट के लिए भी, बट त्रिपुरा ने जैसे क्रिकेट खेला है, लास्ट गेम भी आउटराइट जीत के आया है, तो एक अच्छी चीज़ है। প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের ক্রিকেট প্রেমীদের প্রশংসা করলেন মুম্বাই অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে মাঠে ক্রিকেট প্রেমীদের উপস্থিতি বরাবরই উৎসাহ যোগায় বলে উল্লেখ করলেন আজিঙ্কা রাহানে। हमारे यहाँ का क्राउड के लिए आप थोड़ा बताइए। अरे बहुत मज़ा आया, जो क्राउड का रिस्पॉन्स डोमेस्टिक क्रिकेट में आके चेयर अप करना, हमसे ज़्यादा त्रिपुरा टीम को चेयर अप कर रहे थे, बट बहुत अच्छा था, बहुत अच्छा लगा। क्राउड का सपोर्ट चारों दिन अच्छा रहा, तो बहुत खुशी हुई। जो पब्लिक आए थे मैच देखने के लिए, फैंस आए थे हमारे मैच देखने के लिए, उनको देख के बहुत खुशी हुई। রঞ্জি ট্রফির গত বছরের চ্যাম্পিয়ন মুম্বাই গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে ত্রিপুরায় এসেছিল এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট অর্জন করার লক্ষ্য নিয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে হেরে যাওয়ার কারণে ত্রিপুরা ম্যাচ থেকে পুরো পয়েন্ট অর্জন করা আবশ্যক ছিল শক্তিশালী মুম্বাই দলের জন্য। তবে শেষ পর্যন্ত ত্রিপুরা দলের দুর্দান্ত পারফরমেন্স জল ঢেলে দেয় মুম্বাইয়ের স্বপ্নে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অনূর্ধ্ব-17 বেল্ট রেসলিং, পেনকেশন ও মাস রেসলিং এই তিনটি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেছে ত্রিপুরার গর্ব কমলপুরের মেয়ে লক্ষ্মী রানী সিনহা। জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছে তার কোচ ও পরিবারের লোকজন। অনূর্ধ্ব-17 বেল্ট রেসলিং, পেনকেশন ও মাস রেসলিং এই তিনটি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ত্রিপুরার গর্ব কমলপুরের প্রদীপ সিনহা ও কল্যাণী সিনহার মেয়ে লক্ষ্মী রানী সিনহা। তিনি ত্রিপুরা সহ পাঞ্জাব, হরিয়ানা, দেরাদুন, উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যের জাতীয় স্তরে অংশগ্রহণ করে একাধিকবার চ্যাম্পিয়ন হয়ে জাতীয় স্তরে স্বর্ণপদক লাভ করেন। তার এই সাফল্যের পেছনে রয়েছে তার অদম্য ইচ্ছা শক্তি ও প্রতিভা। কোচ আম্বর আলী গত 4 বছর ধরে লক্ষ্মী রানীকে কোচিং দিয়ে আসছেন। তিনি বলেছেন, ছোটবেলা থেকেই তার মধ্যে তিনি প্রতিভা লক্ষ্য করেছেন, তাই বিভিন্ন ইভেন্টে তাকে কোচিং করিয়েছেন। লক্ষ্মীর অধ্যাবসায়ের জন্য সে এত দূর এগিয়ে যেতে পেরেছে। জাতীয় স্তর থেকে সে এখন আন্তর্জাতিক স্তরের খেলায় অংশগ্রহণ করতে প্রস্তুত, কিন্তু বাদ সাধছে তার দারিদ্রতা। আন্তর্জাতিক স্তরে খেলতে গেলে আর্থিক সঙ্গতি থাকা চাই, এ ব্যাপারে চিন্তায় মগ্ন ফেডারেশন কর্মকর্তা সহ কোচ আম্বর আলী। দেখা গেল ও প্রত্যেকটা স্টেট লেভেল কম্পিটিশনে, ন্যাশনাল লেভেল কম্পিটিশনে সবসময় ফার্স্ট হয়ে আসছে। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এমন রাজ্যকে হারিয়ে সবসময় ফার্স্ট আসছে। তো ট্রেডিশনাল রেসলিং অ্যান্ড পেনিট্রেশন 7 বছর ধরে আমরা ত্রিপুরাতে চালিয়ে যাচ্ছি। আজকে একটা জায়গাতে এসে পৌঁছেছে। ত্রিপুরার স্পোর্টস মিনিস্টার আমাদেরকে বিশেষভাবে সাহায্য করছেন। এদিকে মেয়ের সাফল্যের জন্য তার মা কল্যাণী সিনহা বলেছেন, অভাবের সংসারে থেকেও মেয়ের সাফল্যের জন্য তিনি গর্বিত। কোচ আম্বর আলী থেকে শুরু করে ফেডারেশনের কর্মকর্তা সবাই তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তাছাড়া খেলার পাশাপাশি মেয়ের পড়াশোনাও তিনি চালিয়ে যেতে চান, তাই তিনি সকলের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। আমার যে কোচ স্যার আমাকে সাহায্য করেছেন আমার মেয়েকে এতটুকু এগিয়ে নেওয়ার জন্য। আর আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে আমি এটাতে করতে পেরেছি, তো আমার গর্ব। আমি অর্থের দিক দিয়ে অনেক কষ্ট আছে, আমি পারতেছি না। আমার লক্ষ্মীর এই সাফল্যের জন্য গোটা গ্রাম সহ মাদ্রাসা, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারও গর্ববোধ করছেন। তার সাফল্যের কথা বলতে গিয়ে একজন শিক্ষিকা বলেছেন, পরপর 3টি ইভেন্টে লক্ষ্মী স্বর্ণপদক লাভ করেছে, তাই একজন শিক্ষিকা হিসেবে তিনি গর্বিত। রেসলিং, পেনক্রেশন, মাস রেসলিং এই 3টাতেই সে গোল্ড মেডেল। সেটা আমাদের কাছে বিশাল একটা পাওয়া, সেটা বলার ভাষা রাখি না আমার। সেটা আমাদের শিক্ষক শিক্ষিকা যতটুকু গর্বিত। কমলপুর সহ ত্রিপুরার গর্ব লক্ষ্মী রানী সিনহা জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সঠিকভাবে পৌঁছাতে পারবে তো? সংশ্লিষ্ট দপ্তর ও সরকার যদি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে লক্ষ্মীর মতো প্রতিভাবান খেলোয়াড়রা সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করছে অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।